স্বাগত জানাচ্ছি মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং সবাই ঘরে অবস্থান করছো। আজ উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ের বিপরীত গড় ও যোজিত গড়, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়ের কিছু উপপাদ্য নিয়ে আমি আলোচনা করব। আশা করি আমার সাথেই থাকবে। নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বসেছ, তাহলে আর দেরি নয়, চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই। বিপরীত গড়। কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হয় বিপরীত গড়। কোনো তথ্য সারিতে যতগুলো অশূন্য ধনাত্মক মান থাকে তাদের বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হয় বিপরীত গড়। বিপরীত গড় ইংরেজি হারমোনিক মিন। বিপরীত গড়ের ইংরেজি প্রতিশব্দ হারমোনিক মিন। হারমোনিক মিনের HM দ্বারা বিপরীত গড় প্রকাশ করা হয়। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n, বিপরীত গড় হারমোনিক মিন HM। তাহলে বিপরীত গড়ের সূত্রটা কি হবে চলো দেখে আমরা এখন। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n। বিপরীত গড়ের সংজ্ঞা অনুযায়ী তথ্য সারিতে যে মানগুলো দেওয়া থাকবে তথ্য সারিতে অবশ্যই অশূন্য ধনাত্মক মান থাকতে হবে এবং ওই অশূন্য ধনাত্মক মানগুলোর প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বিপরীত মান নির্ণয় করতে হবে। বিপরীত মান x1 এর বিপরীত মান 1/x1, x2 1/x2, 1/x3 আপ টু 1/xn। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে মান যদি হয় n সংখ্যক তাহলে বিপরীত মান কয়টা আসবে? বিপরীত মানও আসবে n সংখ্যক। এখন এই বিপরীত মানের গাণিতিক গড় নির্ণয় করতে হবে। নিশ্চয়ই তোমাদের গাণিতিক গড়ের সংজ্ঞাটা মনে আছে। হ্যাঁ, সংজ্ঞা ছিল কিরকম? যে কোনো তথ্য সারিতে যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকে বলা হয় গাণিতিক গড়। তাহলে বিপরীত মানে গাণিতিক গড় কি হবে? সবগুলা বিপরীত মান যোগ করতে হবে, যোগ করে পদ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সবগুলো বিপরীত মান যোগ করতে হবে। সবগুলো বিপরীত মান যোগ করলে কিরকম হবে দেখো, 1/x1 প্লাস 1/x2 প্লাস 1/x3 আপ টু প্লাস 1/xn। ভাগ করব কি দ্বারা? ভাগ করব পদ সংখ্যা n দ্বারা। পদ সংখ্যা n দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এখন দেখো এটাকে আমরা যোগ করতে পারি। যোগ করলে কি হবে দেখো, যোগ করলে হবে সামেশন 1/xi ডিভাইডেড বাই n। এটা কি? এটা হলো বিপরীত মানের গাণিতিক গড়। এটা হলো বিপরীত মানের গাণিতিক গড়। আর এই গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হবে বিপরীত গড়। আর এই গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হবে বিপরীত গড়। তাহলে এই গাণিতিক গড়ের বিপরীত মান যদি নেওয়া হয় তাহলে কি আসবে দেখো, 1 ডিভাইডেড বাই সামেশন 1/xi ডিভাইডেড বাই n। আর এটাকেই বলবো আমরা কি হারমোনিক মিন, অর্থাৎ বিপরীত গড়। কার বিপরীত গড়? x1, x2, x3 আপ টু xn, n সংখ্যক মানের বিপরীত গড় হারমোনিক মিন HM ইকুয়াল টু কত? 1 ডিভাইড বাই সামেশন 1/xi ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? এবার দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো 1 ইন্টু n ডিভাইডেড বাই সামেশন 1/xi ইকুয়াল টু
এন ডিভাইডেড বাই সামেশন 1/xi। খেয়াল করো শিক্ষার্থীরা, তাহলে বিপরীত গড়টা কি আসলো? এখানে বিপরীত গড় আসলো HM ইকুয়াল টু এন ডিভাইড বাই সামেশন 1/xi। অর্থাৎ কোনো তথ্য সারিতে 5টা মান দেওয়া আছে। কয়টা মান দেওয়া আছে? 5টা মান। এই 5টা মানে আমরা বিপরীত গড় নির্ণয় করব। তাহলে কিভাবে করব? তাহলে আমরা করবো আগে সূত্র লিখব যে আমরা জানি বিপরীত গড় HM ইকুয়াল টু এন ডিভাইড বাই 1/সামেশন xi, এন ডিভাইড বাই সামেশন 1/xi। অর্থাৎ তথ্য সারিতে 5টা মান দেওয়া আছে। 5টা মান দেওয়া আছে 1 2 3 4 5, 1 2 3 4 5। কয়টা মান আছে এখানে? 5টা মান দেওয়া আছে। n ইকুয়াল টু 5। এই 5টা মানের আমরা কি করব? বিপরীত গড় নির্ণয় করব। তাহলে দেখো আমরা জানি বিপরীত গড় HM ইকুয়াল টু এন ডিভাইডেড বাই সামেশন 1/xi। n ইকুয়াল টু কত? 5। সামেশন 1/xi, সামেশনটা বাদ দিলে কি হবে? 1/xi। তাহলে কি করতে হবে? 1 2 3 4 5 এই 5টা মানের বিপরীত মান নির্ণয় করতে হবে। 1 এর বিপরীত মান 1/1 ইকুয়াল টু 1, 1/2 ইকুয়াল টু কত? 0.5, 1/3 ইকুয়াল টু 0.3333, 1/4 ইকুয়াল টু 0.25 আর 1/5 ইকুয়াল টু 0.20। এই 5টা মান কি করবো? এখন যোগ করব। যোগ করলে কি বের হবে? দেখো এই 5টা মান যোগ করলে বের হবে সামেশন 1/xi ইকুয়াল টু কত হবে? দেখো ইকুয়াল টু হবে 3358 2.2833। ঠিক আছে শিক্ষার্থীরা? অতএব দেখো হারমোনিক মিন n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 5 আর সামেশন 1/xi ইকুয়াল টু 2.2833। ভাগ করলে যে মানটা আসবে সেটা হবে এই 5টা মানের বিপরীত গড়। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, এই সূত্রটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অর্থাৎ কোনো চলক x এর n সংখ্যক মান দেওয়া আছে, মানগুলো হলো x1 x2 x3 আপ টু xn, পদ সংখ্যা n। বিপরীত গড় হারমোনিক মিন HM হলে HM ইকুয়াল টু n ডিভাইডেড বাই সামেশন 1/xi। এবার আমরা দেখব বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন ইকুয়াল টু কত বা কিভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখো শিক্ষার্থীরা, যোজিত গড় অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে যোজিত গড় ছিল সামেশন fi xi ডিভাইড বাই n। এখানে জিওমেট্রিক মিন gm ইকুয়াল টু ছিল nt log of সামেশন log xi ডিভাইড বাই n। জিওমেট্রিক মিন বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে nt log of সামেশন fi log xi ডিভাইড বাই n। তাহলে দেখো অনুরূপভাবে হারমোনিক মিন HM অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে n ডিভাইডেড বাই সামেশন 1/xi যদি হয়, তাহলে দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে HM ইকুয়াল টু কত হবে? HM ইকুয়াল টু হবে, খেয়াল করো, যোজিত গড় x বার ইকুয়াল টু অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সামেশন xi ডিভাইড বাই n। যোজিত গড় বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে x বার ইকুয়াল টু সামেশন fi xi ডিভাইড বাই n। জিওমেট্রিক মিন অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে nt log of সামেশন log xi ডিভাইড বাই n এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে জিওমেট্রিক মিন ইকুয়াল টু nt log of সামেশন fi xi ডিভাইড বাই ক্যাপিটাল N। অনুরূপভাবে হারমোনিক মিন HM ইকুয়াল টু n ডিভাইড বাই সামেশন 1/xi। তাহলে বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন কি হবে? হারমোনিক মিন ইকুয়াল টু হবে, দেখো, n ডিভাইডেড বাই সামেশন fi ডিভাইড বাই xi। কি শিক্ষার্থীরা ঠিক আছে? হ্যাঁ,
আমার বিশ্বাস তোমরা যে কোনো উদাহরণ নিয়ে খুব সহজেই বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে হারমোনিক মিন নির্ণয় করতে পারবে। বাসায় চেষ্টা করবে, যদি না পারো তাহলে আগামী ক্লাসে এটা দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা ছিল? 5টা। কি কি মনে আছে? যোজিত গড়, মধ্যমা, প্রচুরক, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়। যোজিত গড়, মধ্যমা, প্রচুরক, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়, এই 5টা পরিমাপের সবগুলোই আমি দেখিয়েছি। এখন আমি এই 5টা পরিমাপের উপর কিছু উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো দেখাবো। প্রথম যে উপপাদ্যটা আছে, প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় বা যোজিত গড়, প্রথম n স্বাভাবিক সংখ্যার যোজিত গড় ও মধ্যমা সমান। কি বললাম শিক্ষার্থীরা? এখানে আমি প্রথম n স্বাভাবিক সংখ্যা, যদি আমি বলি প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা, তাহলে সংখ্যাগুলো কীরকম হবে? 1 2 3 4 5 6 7 8 9 10। যদি বলা হয় প্রথম 20টি স্বাভাবিক সংখ্যা, তাহলে কত হবে? 1 2 3 আপ টু 20। যদি এরকম বলি আমি প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা, তাহলে কত হবে? 1 2 3 আপ টু 100। যদি বলা হয় প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যা, প্রথম 10টি স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে কত হবে? 2 4 6 8 10 12 14 16 18 20। প্রথম 10টি স্বাভাবিক বিজোড় সংখ্যা কত হবে? 1 3 5 7 9 11 13 15 17 এবং 19। তাহলে প্রথম n স্বাভাবিক সংখ্যা কি হবে? 1 2 3 আপ টু n। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, তাহলে প্রথম n স্বাভাবিক সংখ্যা কত? প্রথম n স্বাভাবিক সংখ্যা কি আসবে এখানে? 1 2 3 4 আপ টু n, পদ সংখ্যা n। এখানে আমরা কি করতে হবে? এই প্রথম n স্বাভাবিক সংখ্যা যোজিত গড় এবং মধ্যমা নির্ণয় করতে হবে। এটা কি বিন্যস্ত উপাত্ত না অবিন্যস্ত উপাত্ত? অবিন্যস্ত উপাত্ত। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব গড় নির্ণয় করার জন্য? হ্যাঁ, দেখো আমরা জানি যোজিত গড় x বার ইকুয়াল টু কি? সামেশন xi ডিভাইড বাই n। সামেশন xi ডিভাইড বাই n ইকুয়াল টু কত? x1 প্লাস x2 প্লাস x3 আপ টু প্লাস xn ডিভাইড বাই n। কি শিক্ষার্থীরা? ঠিক আছে? হ্যাঁ, মান বসাও। মান বসালে কি আসবে দেখো? x1 ইকুয়াল টু 1 প্লাস 2 প্লাস 3 আপ টু প্লাস n ডিভাইড বাই n। দেখো 1 2 3 আপ টু n সাধারণ ধারা আসছে একটা। দেখো এখানে এই ধারার আমরা যোগফল নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি? এই ধারার যোগফল হবে প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। তাহলে দেখো উপরে যোগফলটা কি হবে? প্রথম পদ 1, শেষ পদ n, গুণন পদ সংখ্যা n ভাগ 2, আর নিচে কি আছে? নিচে আছে n। ঠিক আছে শিক্ষার্থীরা? এটা যদি আমি উল্টিয়ে দেই তাহলে কি হবে দেখো? n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ইন্টু 1 বাই n। কেটে দাও n। কত আসবে তাহলে? আসবে এখানে n প্লাস 1 ডিভাইড বাই 2। অর্থাৎ প্রথম n স্বাভাবিক সংখ্যার গড়, প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় কি আসলে এখানে? n প্লাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা? ঠিক আছে, এবার আমি প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করব। প্রথম n স্বাভাবিক সংখ্যার মধ্যমা নির্ণয় করব। দেখো এখানে কিন্তু শুধু প্রথম n স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে কয়টা? n সংখ্যক। এখন এখানে বিজোড় সংখ্যক মান আছে নাকি জোড় সংখ্যক মান তা কিন্তু বলা নাই।
তাহলে আমরা কি করতে হবে, এই প্রথমে স্বাভাবিক সংখ্যার এনটাকে প্রথমে বিজোড় ধরে মধ্যমান নির্ণয় করতে হবে, তারপর জোড় ধরে আমরা মধ্যমান নির্ণয় করব। ঠিক আছে, এখানে পদ সংখ্যা এন যদি বিজোড় হয়, পদ সংখ্যা এন বিজোড় হলে মধ্যমা এম ইকুয়াল টু কত হবে দেখো, মধ্যমা এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 তম পদের মান, n প্লাস ওয়ান ডিভাইড বাই 2 তম পদের মান। কি শিক্ষার্থীরা মনে আছে তো? হ্যাঁ, মধ্যমা এম ইকুয়াল টু এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 তম পদের মান যদি পদ সংখ্যা এন বিজোড় হয়। এখন খেয়াল করো, এন প্লাস ওয়ান ডিভাইড বাই 2 তম পদের মান, প্রথম পদের মান কত 1, দ্বিতীয় পদের মান 2, তৃতীয় পদের মান কত 3, n তম পদের মান কত n। তাহলে n প্লাস অন্তম পদের মান কত হবে, n প্লাস 1 হবে। n বাই 2 তম পদের মান কত হবে, n বাই 2 হবে। এবং n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান তাহলে কত দাঁড়াবে? হ্যাঁ শিক্ষার্থীরা, n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান n প্লাস 1 ডিভাইড বাই 2 হবে। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো n প্লাস 1 ডিভাইড বাই 2 তম পদের মান কত, n প্লাস 1 ডিভাইড বাই 2। অতএব মধ্যমা m ইকুয়াল টু, মধ্যমা m ইকুয়াল টু কত, n প্লাস 1 ডিভাইড বাই 2। কখন? যখন nটা বিজোড় সংখ্যা, nটা যখন বিজোড় সংখ্যা তখন মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। এখন আমি দেখাবো n জোড় হলে, n পদ সংখ্যা n জোড় হলে মধ্যমা কত হবে সেটা বের করব। কীভাবে বের করবো দেখো, পদ সংখ্যা n জোড়ের ক্ষেত্রে মধ্যমা সূত্র m ইকুয়াল টু n বাই 2 তম পদ বা n বাই 2 তম পদের মান, n বাই 2 তম পদের মান প্লাস n বাই 2 প্লাস অন্তম পদের মান, এততম পদের মান ডিভাইডেড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমি এটা মধ্যমা যখন দেখিয়েছি তখন এই সূত্র আমি দেখিয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। ইকুয়াল টু n বাই 2 তম পদের মান, প্রথম পদের মান 1, দ্বিতীয় পদের মান 2, তৃতীয় পদের মান 3, তাহলে n বাই 2 তম পদের মান কত হবে, n বাই 2 হবে। এবং n বাই 2 প্লাস অন্তম পদের মান কত হবে, n বাই 2 প্লাস 1ই হবে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি n বাই 2 তম পদের মান n বাই 2 প্লাস n বাই 2 প্লাস অন্তম পদের মান কত, n বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু, উপরে আগে লসাগু করো, কি হবে দেখো, 2 লসাগু হবে কত হবে, n প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2n প্লাস 2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2 কমন নাও এখান থেকে, কত হবে 2 ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2, কাটা দাও 2 ইকুয়াল টু কত, n প্লাস 1 ডিভাইড বাই 2। অর্থাৎ দেখো n পদ সংখ্যা n বিজোড় হলে মধ্যমা n প্লাস 1 ডিভাইড বাই 2, এবং পদ সংখ্যা n যদি জোড় হয় তখনও মধ্যমা m ইকুয়াল টু কত, n প্লাস 1 ডিভাইড বাই 2। কাজে আমরা প্রথম n স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কি লিখতে পারি, প্রথমে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আমরা লিখতে পারি মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ তাহলে দেখো মধ্যমা m ইকুয়াল টু কত, যে মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি গড় ইকুয়াল টু, যোজিত গড় ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এবং মধ্যমা m ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইড বাই 2। অতএব আমি মন্তব্য কি করতে পারি, মন্তব্য করতে পারি প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় ও মধ্যমা সমান, প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় ও মধ্যমা সমান। কি শিক্ষার্থীরা বলা যাবে? হ্যাঁ বলা যাবে যে প্রথম n স্বাভাবিক সংখ্যার গড় এবং মধ্যমা সমান। এবার আরেকটি উপায়তে দেখাবো, সেটা হলো যোজিত গড়, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়ের সম্পর্ক। যোজিত গড়, জ্যামিতিক গড় এবং বিপরীত গড়। নিশ্চয়ই তোমাদের মনে আছে যোজিত গড় ইংরেজি কি, অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন যোজিত গড়কে কি দ্বারা প্রকাশ করা হয়,
এক্স বার বা এম অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন জিএম এবং বিপরীত গড় হারমোনিক মিন এইচএম। এখন এই তিনটার মধ্যে আমি সম্পর্ক নির্ণয় করব। এই তিনটার মধ্যে সম্পর্ক নির্ণয় করব কিভাবে দেখো, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যা, শূন্যও না আবার নেগেটিভ মানও না, ঋণাত্মক মানও না, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য দেখাও যে কি দেখাতে হবে, দুটি অশূন্য ধনাত্মক সংখ্যার জন্য দেখাও যে 1 নাম্বার অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন, এবং 2 নাম্বার জিওমেট্রিক মিন হোল স্কয়ার, জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। কার জন্য দেখাতে হবে? দুইটি অশূন্য ধনাত্মক রাশির জন্য। দুইটি অশূন্য ধনাত্মক রাশির জন্য কি দেখাতে হবে? 1 নাম্বারটা দেখাতে হবে অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন, এবং 2 নাম্বারটা জিওমেট্রিক মিন হোল স্কয়ার, জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। চলো শিক্ষার্থীরা এটা কিভাবে আমরা দেখাতে পারি। ধরি বা মনে করি x1 ও x2 দুটি অশূন্য ধনাত্মক রাশি, x1 ও x2, x1 ও x2 দুটি অশূন্য ধনাত্মক রাশি। কয়টি অশূন্য ধনাত্মক রাশি? দুটি। যোজিত গড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি লিখতে পারি দেখো, অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2, জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন ইকুয়াল টু রুট আবার x1 ইন্টু x2, এবং বিপরীত গড় হারমোনিক মিন এইচএম ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। নিশ্চয়ই মনে আছে তোমাদের, কোনো তথ্য সাহিত্যে যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান যোগ করে তত বা উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ, সেটাই হলো যোজিত গড়, জ্যামিতিক গড়। তথ্য সাহিত্যে যতগুলা মান দেওয়া থাকে সবগুলা মান গুণ করে তততম মূল, কয়টা মান দেওয়া আছে এখানে? 2টা মান। 2টা মান দেওয়া থাকলে কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে দেখো জিওমেট্রিক মিন ইকুয়াল টু কত? স্কয়ার রুট অফ x1 ইন্টু x2, এবং হারমোনিক মিন, হারমোনিক মিন কি ছিল? যে মানগুলো দেওয়া থাকবে ওই মানগুলোর বিপরীত মানের গাণিতিক গড়ের বিপরীত মানকে বলা হবে বিপরীত গড়। তাহলে দেখো দুটি অশূন্য ধনাত্মক রাশির বিপরীত গড় কত? যে এইচএম ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা জানি বর্গ রাশি কখনোই কি হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। যে কোনো বর্গ রাশি কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে শিক্ষার্থীরা দেখো আমি কি লিখতে পারি এখান থেকে লেখা যায়, যেহেতু x1 এবং x2 দুটি অশূন্য ধনাত্মক রাশি আর বর্গ রাশি কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব আমরা লিখতে পারি রুট আবার x1 মাইনাস রুট আবার x2 হোল স্কয়ার। কি হবে এটা? গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। রুট আবার x1 মাইনাস রুট আবার x2 হোল স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। x1 এবং x2 যেহেতু অশূন্য ধনাত্মক মান, বর্গমূল করলে কি হবে? ধনাত্মক মান আসবে, আর বিয়োগফলটা কি হবে? ধনাত্মক বা ঋণাত্মক যেটাই আসুক না কেন স্কয়ার করলে সেটা কি হবে? হয় শূন্য হবে অথবা শূন্যের চেয়ে বড় হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, বা এটা ভেঙে দাও, দেখো ভেঙে দিলে কি হবে? রুট আবার x1 হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু রুট আবার x1 ইন্টু রুট আবার x2 প্লাস রুট আবার x2 হোল স্কয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। বা এটা কত হবে দেখো, x1 মাইনাস 2 ইন্টু রুট আবার x1 x2 প্লাস কত হবে? x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। যদি পক্ষান্তর করা হয় তাহলে কি আসবে দেখো, বা x1 প্লাস x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 রুট আবার x1 x2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করো। ভাগ করলে কি আসবে দেখো, x1 প্লাস x2 ডিভাইড বাই 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু
2 রুট আবার x1 x2 ডিভাইড বাই 2 কেটে দাও 2 বা x1 প্লাস x2 ডিভাইড বাই 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু রুট আবার x1 x2। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত অ্যারিথমেটিক মিন, এবং রুট আবার x1 x2 ইকুয়াল টু কত জিওমেট্রিক মিন। তাহলে এখান থেকে আমি লিখতে পারি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন, সমীকরণ নম্বর 1। এবার যেহেতু বর্গ রাশি ঋণাত্মক হতে পারে না, অতএব আমরা লিখতে পারি, দেখো লিখতে পারি 1 বাই রুট আবার x1 মাইনাস 1 বাই রুট আবার x2 হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, বা স্কোয়ারের সূত্রে ভেঙে দাও, কত আসবে এখানে 1 বাই রুট আবার x1 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 বাই রুট আবার x1 ইন্টু 1 বাই রুট আবার x2 প্লাস 1 বাই রুট আবার x2 হোল স্কোয়ার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, বা 1 বাই x1 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট আবার x1 x2 প্লাস 1 বাই x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। যদি পক্ষান্তর করা হয় তাহলে কি হবে দেখো, তাহলে আসবে বা 1 বাই x1 প্লাস 1 বাই x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই রুট আবার x1 x2, বা আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে হবে দেখো রুট আবার x1 x2 ইন্টু 1 বাই x1 1 বাই x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, বা রুট আবার x1 x2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এটা এপাশে কি আকার আছে গুণ আকার আছে, ওপাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে কত আসবে দেখো 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2। এবার খেয়াল করো দেখো জিওমেট্রিক মিন ইকুয়াল টু কত রুট আবার x1 x2, তাহলে এইটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি জিওমেট্রিক মিন লিখতে পারি। আর ডান পাশে এটা দেখো 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2 ইকুয়াল টু কত হারমোনিক মিন। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে এখানে কি লেখা যাবে দেখো জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। এখন 1 ও 2 নম্বর সমীকরণ হতে পাই অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন এবং জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। তাহলে এই 1 এবং 2 নম্বর সমীকরণ হতে লিখতে পারি, কি লিখতে পারি খেয়াল করো অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। এখানে এই দুইটা রাখার কোনো প্রয়োজন আছে কি না, কোনো প্রয়োজন নাই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। কি শিক্ষার্থীরা 1 নাম্বার প্রমাণটা কি ছিল? 1 নাম্বার প্রমাণটা ছিল অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু হারমোনিক মিন। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি দেখাবো জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। এটা প্রমাণ করার জন্য কি করতে হবে দেখো, এটা প্রমাণ করবো এখন জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি আছে জিওমেট্রিক মিন হোল স্কয়ার ইকুয়াল টু দুইটি অশূন্য ধনাত্মক রাশির জ্যামিতিক গড় কত, জ্যামিতিক গড় ইকুয়াল টু এটা, এই মানটা এখানে বসালে কি হবে দেখো রুট আবার x1 x2 হোল স্কয়ার ইকুয়াল টু x1 ইন্টু x2। ঠিক আছে শিক্ষার্থীরা, হ্যাঁ। এবার রাইট হ্যান্ড সাইড দেখো আছে অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন কত x1 প্লাস x2 ডিভাইড বাই 2 এবং হারমোনিক মিন ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2 ইকুয়াল টু
x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইন্টু 2 ডিভাইডেড বাই লসাগু করো, এখানে লসাগু কত হবে? লসাগু হবে দেখো x1 ইন্টু x2, এটা কত আসবে? x2 প্লাস x1। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইন্টু 2 ডিভাইড বাই লসাগু করলে x2 প্লাস x1 ডিভাইড বাই x1 ইন্টু x2 ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইড বাই 2 ইন্টু 2 ইন্টু কত হবে দেখো? ইন্টু হবে x1 x2 ডিভাইডেড বাই x1 প্লাস x2, কেটে দাও 2 ইকুয়াল টু কত? ইকুয়াল টু হলো x1 ইন্টু x2 ইকুয়াল টু কি? লেফট হ্যান্ড সাইড। অতএব এক নাম্বারটা কি ছিল? এক নাম্বার ছিল অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হারমোনিক মিন। এবং 2 নাম্বারটা কি ছিল এখানে? জিওমেট্রিক মিন হোল স্কোয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন। কার ক্ষেত্রে? দুইটি অশূন্য ধনাত্মক রাশির ক্ষেত্রে। দুইটি অশূন্য ধনাত্মক রাশির ক্ষেত্রে তাহলে আমরা খুব সহজেই দেখাতে পারবো অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিওমেট্রিক মিন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু হারমোনিক মিন, এবং জিওমেট্রিক মিন হোল স্কোয়ার ইকুয়াল টু অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন। ঠিক আছে শিক্ষার্থীরা? হ্যাঁ, কেন্দ্রীয় প্রবণতা এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এই অধ্যায়ের উপর আলোচনা শেষ। আমার বিশ্বাস তোমরা যদি বাড়িতে এটা অধ্যয়ন করো তাহলে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, যে কোনো বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। আর এই অধ্যায় থেকে কমপক্ষে তোমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন সহ মোট 20 নম্বরের প্রশ্ন আসবে পরীক্ষায়। সর্বোপরি এই অধ্যায়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় যদি ভালো করে বুঝতে পারো তাহলে পরিসংখ্যান প্রথম এবং দ্বিতীয় পত্রের কোথাও কোনো অসুবিধা হবে না। আমি আশা করব তোমরা বাড়িতে, যেহেতু এখন বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই বা বের হব না আমরা, কাজেই বাড়িতে তোমরা এই অধ্যায়টা ভালো করে অধ্যয়ন করবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী অধ্যায় বিস্তার পরিমাপ নিয়ে। বিস্তার পরিমাপ পরবর্তী অধ্যায় হলো বিস্তার পরিমাপ, সেটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।